হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট রাইসি সহ 9 আরোহী নিহত, বিশ্বজুড়ে শোক। বঙ্গবন্ধু আন্তর্জাতিক শান্তি পদক প্রবর্তন করল সরকার, দেয়া হবে 2025 সাল থেকে। রাজধানীতে চলবে ব্যাটারি চালিত রিকশা, প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদের। দ্বিতীয় ধাপে 156 উপজেলায় ভোট কাল, বর্জনের নামে সহিংসতা চালালে কঠোর ব্যবস্থা। এবার ডেঙ্গুর প্রাদুর্ভাব উদ্বেগজনক, গত বছরের চেয়ে দ্বিগুণ রোগী, বেড়েছে মৃত্যু হারও। শুনছিলেন প্রসিকিউট ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার একুশে সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ 9 শীর্ষ কর্মকর্তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্গম পাহাড়ে পাওয়া রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রাহমাতি সহ 9 জনের মরদেহ তাবরিজ শহরে পাঠানো হয়েছে। এদিকে প্রেসিডেন্টের মৃত্যুতে 5 দিনের শোক পালন করছে ইরান। আশরাফ শুভ রিপোর্ট। এটি দুর্ঘটনার শিকার হওয়ার আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ভেতরের দৃশ্য। রোববার আজারবাইজানের সীমান্ত এলাকা থেকে ফেরার পথে এভাবেই শেষবারের মতো জীবিত অবস্থায় দেখা যায় রাইসি সহ অন্যদের। এর পরপরই বৈরী আবহাওয়ার কবলে পড়ে পাহাড়ি এলাকাটিতে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই চলতে থাকে প্রেসিডেন্ট রাইসি এবং অন্য কর্মকর্তাদের খোঁজ। 24 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে অবশেষে উদ্ধার হয় প্রেসিডেন্ট সহ 9 জনের মরদেহ। তবে কয়েকজনের মরদেহ পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা বেশ কঠিন। সবার মরদেহ তাবরিজে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে তেহরানের কর্মকর্তারা। ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনির ঘনিষ্ঠ দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। আশরাফ শুভ, একুশে টেলিভিশন। ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটছে না। এটি নেহাতি দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, এ নিয়ে বিশ্বজুড়ে চলছে বিচার বিশ্লেষণ। এদিকে রাইসির মৃত্যুতে পৃথিবী জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, আরব সহ বিভিন্ন দেশ। শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। অপরদিকে রাইসির দুর্ঘটনায় ইসরায়েল কোনোভাবেই জড়িত নয় বলে জানিয়েছে তেল আবিব। আশরাফ শুভর আরও একটি রিপোর্ট। ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এই সংবাদের পরই ইরানের জনগণের মাঝে নেমে আসে শোকের ছায়া। এ অবস্থায় জনগণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রধান নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। এছাড়া ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শোক বার্তা পাঠিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ বিশ্ব নেতারা। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তবে রাইসির মৃত্যুতে ভিন্ন চিত্র ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র পশ্চিমা দেশগুলোতে। এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলো। উল্টো ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন মার্কিন রিপাবলিকান সিনেটর রিক স্কট। রাইসের মৃত্যুর পর পৃথিবী এখন আরও নিরাপদ বলে মন্তব্য করেছেন এই রিপাবলিকান নেতা। এই ঘটনার সাথে ইসরায়েল জড়িত নয় বলে জানিয়েছে তেল আবিব। তবে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্র থেকে কেনা হয়েছিল বলে জানিয়েছে ইরান কর্তৃপক্ষ। আশরাফ শুভ, একুশে টেলিভিশন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক শান্তি পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এর নীতিমালা অনুমোদন দেয়া হয়েছে। বিশ্বে মানবাধিকার, ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ, যুদ্ধ ও দ্বন্দ্ব নিরসন সহ শান্তি প্রতিষ্ঠার অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে 2 বছর পর পর এই পদক দেয়া হবে। এই শান্তি পুরস্কারের মূল্যমান $1 লাখ।
রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। জুলিও কুরি শান্তিপদক প্রাপ্তির 50 বছর উদযাপনের সময়ে বঙ্গবন্ধুর নামে একটি আন্তর্জাতিক শান্তিপদক প্রবর্তনের পরিকল্পনা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই পদকের নীতিমালার অনুমোদন এলো। সাথে এ সংক্রান্ত আইন প্রণয়ন ও ফান্ড গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। 2025 সাল থেকে বঙ্গবন্ধুর শান্তি পদক দেবার সিদ্ধান্ত হয়েছে। যে কোনো দেশের রাষ্ট্র সরকার প্রধান, সংসদ সদস্য, নোবেলজয়ী, জাতিসংঘের কোনো সংস্থা প্রধান কিংবা কোনো রাষ্ট্রদূত নমিনিদের নাম প্রস্তাব করতে পারবেন। এইটা শুরু হবে, আমরা এই বছর কার্যক্রম শুরু করব, আগামী বছর আমরা দেখব। এবং আইনের মধ্যে একটা এন্ডাউমেন্ট ফান্ড তৈরি করতে বলা হয়েছে, যে ফান্ডে সরকার বা বাইরের লোকেরা যে ওখানে অনুদান হিসেবে দিতে পারবেন এবং সেখান থেকে সেই অনুদানের টাকা থেকেই আমরা তখন পরবর্তীতে এই ব্যয়ভারটা নির্বাহ করব। কিন্তু ওইটা না হওয়া পর্যন্ত বর্তমানে সরকার এই ব্যয়ভারটা বহন করবে। প্রতি বছর 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হবে। 17 মার্চ এটি ঘোষণা করা হবে এবং 23 মে অথবা কাছাকাছি সময় ওইটি প্রদান করা হবে। যেহেতু 23 মে জুলিও কুরি পদকটা পাওয়া হয়েছিল, ওই তারিখে টার্গেট করে আমরা দেওয়া হবে। মন্ত্রিসভার বৈঠকে বিমস্টেক সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে জাহাজ চলাচল সহজ করতে মেরিটাইম ট্রান্সপোর্ট কর্পোরেশন চুক্তি, ওআইসি রাষ্ট্রসমূহের মধ্যকার বিরোধ মীমাংসা বিষয়ে আলোচনা হয়। এছাড়া বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের সনদ সত্যায়িতের হয়রানি কমানোর নির্দেশনাও এসেছে মন্ত্রিসভার বৈঠক থেকে। বাজার মনিটরিংটা দিকে জোরালোভাবে নজর দিতে বলেছেন। মানে কিছু কিছু পণ্যে বাজারে সাপ্লাই কোনো ক্রাইসিস না সত্ত্বেও পণ্য মূল্য বৃদ্ধির যে প্রবণতা দেখেছেন, এবং বললেন যে খুব কঠোরভাবে যেন বাজার মনিটরিংটা শুরু করা। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের পারিতোষিক ও বিশেষাধিকার আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ফরেন মিনিস্ট্রি যদি অ্যাটেস্টেড করে দেয় বা ভেরিফাই করে দেয়, তাহলে আর ওইটা ওই দেশের এমবাসিতে যে অ্যাটেস্টেড করতে হয় না, ওইটা সরাসরি তারা গ্রহণ করবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনায় নিয়ে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলাচলে অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দেশের 22টি মহাসড়কে এসব রিকশার চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্র কার্যালয়ের সামনে ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় ওলামা লীগ নেতাদের উদ্দেশ্যে সাফ বলেন, আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে হলে জাতির পিতার আদর্শ মেনে চলতে হবে। একই সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলার অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকা সিটিতে এই মুহূর্তে বর্তমানে বিশ্ব পরিস্থিতি, যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা, যেতে প্রতিক্রিয়া বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর, জ্বালানির উপর, আজকে ডলারের উপর বিভিন্নভাবে আসছে। এইসব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ, সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ। বিএনপি নেতাকর্মী হিসেবে নয়, যারা অপরাধী, সন্ত্রাসী, তাদের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সভায় মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমরা বিএনপির কোনো নেতা কর্মীকে বিএনপি হিসাবে জেলে পাঠায়নি। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রস্তুতি শেষ হয়েছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ব্যবস্থা নিয়েছে কমিশন। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে চলে গেছে নির্বাচনী সরঞ্জাম। মঙ্গলবার 156 উপজেলার মধ্যে 24টিতে ভোট হবে ইভিএমে। সকাল 8টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। সকাল থেকে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্রগুলোতে সরঞ্জাম পাঠানো হয়।
দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় ১,৬৩৫ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫২৮ জন। অবশ্য ৩টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২২ জন। সবাই আসবে, শান্তশিষ্টভাবে ভোট দিবে, নিরপেক্ষ ভোট হবে, আমরা এই আশাবাদী করছি। এখানে কোনো কারণ ভোট দেওয়ার সুযোগ নাই, যার যার ভোট শেষে দিবে। আমরা শান্তিপূর্ণভাবে ভোট নেব, জনগণ আসবে। ১৩,০১৬ কেন্দ্রের ৯১,৫৮৯ ভোট কেন্দ্রে ভোট দেবেন ৩,৫২,০৪,৭৪৮ জন। তাদের মধ্যে ১,৭৯,০৫,৪৪৬ জন পুরুষ, ১,৭২,৯৯,০৪৭ জন নারী ও ২৩৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার। নিরাপত্তায় থাকছেন ৭৯,৮৬৩ পুলিশ ও ১,৯৩,২৮৭ আনসার সদস্য। রত্না সামান, ২১শে টেলিভিশন। এদিকে উপজেলায় ভোট বর্জনের ডাক দিয়ে বিএনপির লিফলেট বিতরণ তাদের রাজনৈতিক অধিকার, তবে সহিংসতা চালালে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। বলেছেন, ইসির কাজ শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন, তাই কম ভোটার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয় কমিশন। শিউলি শবনমের প্রতিবেদন। দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলা পরিষদের নির্বাচন মঙ্গলবার। সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুতিসহ সার্বিক বিষয়ে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। আমাদের নির্বাচনের কেন্দ্রগুলোতে প্রথম ধাপে ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য কমিশনের উপর আস্থার অভাব নয়, বরং ধান কাটার মৌসুম, আবহাওয়া এবং একটি রাজনৈতিক দলের ভোটে না আসা সহ নানা কারণ থাকতে পারে বলেও মনে করেন ইসি আলমগীর। কম পরিচিতি যাদের আছে তারা যখন নির্বাচন করে ওই এলাকায়, ভালো প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করে না, যে কোনো কারণেই হোক, তখন দেখা যায় সেখানে ভোটার কম পড়ে। নির্বাচনে যে কোনো শতাংশ ভোট পড়লেই ইসি খুশি মন্তব্য তার। বলেন, কত শতাংশ ভোট পড়লে নির্বাচন গ্রহণযোগ্য হবে এ নিয়ে জাতীয় কিংবা স্থানীয় নির্বাচনে কোনো আইন নেই। ভোটের হার বেশি হলে আমরা খুশি, কিন্তু না হলে এটা নিয়ে যে আমাদের খুব উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই। আমাদের আইনে কোনো পার্সেন্টেজ টার্গেট করা নাই। ফ্রান্সের নির্বাচনে যেমন বলা আছে এত পার্সেন্ট ভোট না হলে আবার দ্বিতীয়বার নির্বাচন হবে। লিফলেট বিলির নামে বিএনপি সহিংসতা করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন মোহাম্মদ আলমগীর। সহিংসতামূলক করলে সেটা অবশ্যই নির্বাচনের আচরণের এবং আইনের পরিপন্থী হবে। যদি কোথাও সহিংসতা আশ্রয় নেয় সেখানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা ব্যবস্থা নেবে। রিটার্নিং অফিসার আছে, সরকারি রিটার্নিং অফিসাররা তারা ব্যবস্থা নেবেন। আর যদি শান্তিপূর্ণভাবে ওনারা প্রচার করেন সেক্ষেত্রে ওনারা করতে পারবেন, সে ব্যাপারে কোনো কেউ বাধা দিতে পারবেন না। শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট আয়োজনে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছে ইসি। শিউলি শবনম, ২১শে টেলিভিশন, ঢাকা। বর্ষার আগে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। গত বছর এই সময় তুলনায় দ্বিগুণ রোগী শনাক্ত হয়েছে, বেড়েছে মৃত্যু হারও। এ অবস্থায় আগের বছরে আক্রান্তদের বেশি সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। একই সঙ্গে মশা নির্মূলের তাগিদও তাদের। মানিক শিকদারের রিপোর্ট। বর্ষাকালকে ধরা হয় ডেঙ্গু মৌসুম, কিন্তু এবার গ্রীষ্মের তাপপ্রবাহের মাঝেই চোখ রাঙাচ্ছে মশাবাহিত রোগটি। গত বছরের চেয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কাও রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সব রেকর্ড ভেঙে ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত ৩,২১,০২৭ জনের মধ্যে মারা গেছে ১,৭০৫ জন। মৃত্যুহার ছিল ০.৫%। আর চলতি বছর আক্রান্ত হয়েছে ২,৫৯৪ জন। গত ১.৫ মাসেই মারা গেছে ৩৩ জন। অর্থাৎ ডেঙ্গু এখন আর মৌসুমি কোনো রোগ না, এটা সারা বছরব্যাপী হচ্ছে। এটাই মূল কারণ, একটাই মূল কারণ, সেটা হলো মশা বাড়ছে। মশা যত বাড়বে ডেঙ্গু বাড়তেই থাকবে। চিকিৎসকরা বলছেন, চিকুনগুনিয়ার মতো ডেঙ্গুতে অ্যান্টিবডি তৈরি হয় না, ফলে একাধিকবার আক্রান্ত রোগীর মৃত্যু ঝুঁকি বাড়ছে। ডেঙ্গুর 4টে সেরোটাইপ থাকে, 1, 2, 3, 4। প্রথমবার যে আক্রান্ত হয় সে কিন্তু সিরিয়াস হয় না, নর্মাল সর্দি কাশি জ্বর এরকম মনে হয়, সে জানেও না হয়তো ডেঙ্গু হয়ে গেছিলো, সে ভালো হয়ে চলে গেছে, ঠিক হয়ে গেছে। তো সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম যদি আক্রান্ত হয় সিরিয়াস হয়ে যায়। সাধারণ সর্দি জ্বরের উপসর্গ থাকায় সচেতনতার অভাবে সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ না হলে রোগীর জটিলতা বাড়ে। তাই জ্বর, মাথা ব্যথা, কাশি থাকলেই দ্রুত পরীক্ষা তাগিদ বিশেষজ্ঞদের। যে কারো নর্মাল সর্দি কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা হলে আপনারা অবহেলা করবেন না। ইমিডিয়েটলি একটা সিম্পল টেস্ট করা যায়, NS1 অ্যান্টিজেন বলে, 3 দিনের মধ্যে পজিটিভ হতে পারে।
ডেঙ্গু মশাবাহিত ভাইরাস, তাই মশা নির্মূল ছাড়া আপাতত কোনো বিকল্পও নেই। নিজের ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব আমাকে নিতে হবে। কোনো ঘরে যেন 3 থেকে 5 দিনের বেশি জমা পানি না থাকে। ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করা যাবে না ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিকও। এটা তো ভাইরাস, এর জন্য কোনো অ্যান্টিবায়োটিক দরকার নাই। অ্যান্টিবায়োটিক লাগতে পারে যদি কোনো সেকেন্ডারি ইনফেকশন হয়। এই জন্য রোগীদের বারবার আপনার দোকান থেকে কোনো ওষুধ কিনে খাবেন না। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিএসটিআই এর সক্ষমতার অভাব রয়েছে বলছে এফবিসিসিআই। দ্রুতই জনবল নিয়োগের আশ্বাস শিল্পমন্ত্রীর। সীমান্তের জেলায় ছড়িয়ে পড়ছে বিষাক্ত আগাছা পার্থেনিয়াম, পুড়িয়ে ফেলার পরামর্শ। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। আসামি গ্রেপ্তার কিংবা আত্মসমর্পণের সময় জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ দাখিলের মাধ্যমে পরিচয় নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে আইজিপিকে সার্কুলার জারি করে সব পুলিশ কর্মকর্তাদের অবহিত করতেও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। একই সঙ্গে মাদক মামলায় রাজধানীর যুবলীগ নেতা নাজমুল হাসানের পরিবর্তে মিরাজুল ইসলামের সাজা খাটার ঘটনায় তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। রায়ে যুবলীগ নেতা নাজমুল হাসান, সাজাখাটা মিরাজুল ইসলাম ও এফিডেভিটকারী ফরিদের নামে মামলা করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়। হাইকোর্ট আদেশে আরও বলেন, আসামি কিভাবে আত্মসমর্পণ করল তার বর্ণনা আইনজীবী দেবেন। হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামালের একক বেঞ্চ এসব আদেশ দেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের সাধারণ সম্পাদক পদে মনোনয়ন মনোয়ার হোসেন দীপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে অনিয়মের ঘটনা তদন্তেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে গত 15 মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-2026 মেয়াদী নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। রিটে মিশা সওদাগর ও দীপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়। নারায়ণগঞ্জে 2,500 কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত 4 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতরাতে 2,500 এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি শুটার গান, দেশীয় অস্ত্র ও ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার করা হয় আসামিদের কাছ থেকে। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গ্রেপ্তার আবদুল্লার নেতৃত্বে গত 15 মে রাতে একটি বাড়িতে ডাকাতি করতে যায় কয়েকজন। মালামাল লুট করে ওই বাড়িরই এক কিশোরীকে পাশের রুমে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে চক্রটি। রিকশা ও সিএনজি অটো চালানোর আড়ালে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল চক্রের ডাকাতরা। নৃশংস এবং মর্মান্তিক জঘন্য যে ঘটনাটি ঘটেছে, যেখানে একজন নাবালিকা ধর্ষিত হয়েছেন, আমরা তার প্রেক্ষিতে 17 মে তারিখে বাদী হয়ে নাবালিকা নিজেই যে মামলাটি দায়ের করেছেন, সেই মামলার সূত্র ধরেই আমরা এই অপারেশন বা অভিযান কার্যক্রম পরিচালনা করেছি। জিজ্ঞাসাবাদ এবং প্রাপ্ত অনুসন্ধানে জানা যায় যে তারা প্রায় 1 বছরের অধিক কাল ধরে এই সকল ধরনের কাজ, চুরি, ডাকাতি, ছিনতাই এর কাজে তারা লিপ্ত ছিল। বিএসটিআই এর সক্ষমতার অভাবে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন এফবিসিসিআই সভাপতি। বলেছেন, মান সনদের অভাবে অনেক সময় আমদানি পণ্য দিনের পর দিন বন্দরে পড়ে থাকছে। আর শিল্পমন্ত্রী বলেছেন, পণ্যের গুণগত মান নিশ্চিতের কোনো বিকল্প নেই। দ্রুতই জনবল নিয়োগ দিয়ে বিএসটিআই এর সক্ষমতা বাড়ানো হবে। মেহেদী হাসানের রিপোর্ট। দেশে কোনো পণ্য উৎপাদন বা বিদেশ থেকে আমদানি করে বাজারজাতকরণে দরকার হয় বিএসটিআই এর মান সনদ। বিশ্ব মেট্রোলজি দিবসের অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি বলেন, প্রয়োজনীয় জনবল ও উন্নত যন্ত্রপাতি নেই বিএসটিআই এর। সক্ষমতার ঘাটতি থাকায় মান সনদের অভাবে অনেক সময় আমদানি পণ্য দিনের পর দিন বন্দরে পড়ে থাকছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। বিএসটিআইকে আরো লোকবল দিয়ে আধুনিক মেশিন করে যদি আরো উন্নত করা যায়, তাহলে বিএসটিআই সত্যিকার অর্থে দেশকে কন্ট্রিবিউট করবে। বিএসটিআই এর সীমাবদ্ধতা আছে বলছেন শিল্পমন্ত্রীও। দ্রুতই জনবল নিয়োগের কথা জানান তিনি। আমাদের ল্যাবরেটরি ক্যাপাসিটি বাড়াতে হবে, আমাদের ম্যান পাওয়ার বাড়াতে হবে। প্রত্যেক জেলায়, বন্দর থেকে শুরু করে সব জায়গায়
যাতে স্টাক অফ না হয়। আমাদের আমদানি আমাদের রপ্তানি কোনোটাতেই যেন লোকাল প্রোডাকশন প্রত্যেকটাই আমাদের মেজার থেকে শুরু করে কোয়ালিটি প্রত্যেকটা মেনটেন্যান্সের জন্য এর বিশাল প্রয়োজনীয়তা এবং বিশাল একটি দক্ষ কর্মবাহিনী দরকার আছে খুবই। আমি বিশ্বাস করি আমাদের রিক্রুটমেন্ট চলছে। বিশ্ববাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে পণ্যের মান নিয়ন্ত্রণের বিকল্প নেই, বিষয়টি ব্যবসায়ী বিএসটিআইকে স্মরণ করিয়ে দেন শিল্পমন্ত্রী। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ব্যাংক ঋণ সহ নানা সহায়তা পেতে এসএমই উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিরা। তবে এসএমই উদ্যোক্তারা বলছেন, ব্যবসায়িক সক্ষমতা থাকার পরও ব্যাংক থেকে প্রয়োজনীয় ঋণ না পাওয়ায় এগুতে পারছে না তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মার্ট ফাইন্যান্সিং ফর স্মার্ট বাংলাদেশ শীর্ষক গোল টেবিলের আয়োজন করে এসএমই ফাউন্ডেশন। সেমিনারে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বলেন, সম্ভাবনাময় এই খাতে বিপুল সংখ্যক উদ্যোক্তা থাকলেও রপ্তানিতে ব্যবসা করতে প্রয়োজনীয় সহায়তা পাচ্ছে না তারা। ভারত সিরিয়াস কেন? 1999 সালে তারা এমএসএমই মিনিস্ট্রি করেছে। দে হ্যাভ 25 বছর আগে তারা মিনিস্ট্রি করেছে, আর আমরা এখন বছরে একটা সেমিনার। তবে বিভিন্ন ব্যাংক ঋণ দেওয়ার সক্ষমতা থাকলেও ঋণ আদায়ের সীমাবদ্ধতা সহ নানা কারণে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দেয়া চ্যালেঞ্জ বলছেন ব্যাংকাররা। কারণ সেন্ট্রাল ব্যাংকের ম্যান্ডেট হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট না থাকার কারণে আজকে এমএফএস নিয়ে এত আলোচনার মধ্যে আসছে। আমার কাছে আজকে টাকা নিল, ওই ব্যাংকে কালকে টাকাটা করেছে ডিফল্ট, আনলেস এন্ড আদারওয়াইজ আই হ্যাভ দ্যাট অ্যাক্সেস। উই আর নট টকিং অ্যাবাউট বিজনেস। স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর। বড়োয়ার যারা, তারা যদি সার্কুলারগুলো জানেন এবং ব্যাংকাররা যদি সেই সার্কুলারগুলো ভালোভাবে পড়েন এবং আন্তরিক হন, তাহলে কিন্তু আসলে এই যে খাত সিএমএস খাত, এই খাতে ঋণের আরো অনেক বেশি বেড়ে যাবে। শক্তিশালী অর্থনীতির জন্য এসএমই প্রয়োজন, এজন্য সরকার কাজ করছে মন্তব্য করে অর্থ প্রতিমন্ত্রী উদ্যোক্তাদের দক্ষতা বাড়ানোর তাগিদ দেন। উদ্যোক্তাদের কাছে শুনতে হয় এখনো এই 2024 সালে এসে এখন যে আমি আমার ব্যবসার হিসাব রাখতে পারছি না, কত টাকা বিক্রি করছি, কত টাকা কিনছি, ওগুলো আমি হিসাব রাখতে পারছি না, সেজন্য আমি ব্যাংকে দিতে পারছি না। একটা আর্থিক প্রতিষ্ঠান যখন ঋণ দিবে তাকে তো কিছুর উপর ঋণ দিতে হবে, কিন্তু হাওয়ার উপর ঋণ দিতে পারবে না। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে 7 দিন ব্যাপী এসএমই মেলা চলবে 25 মে পর্যন্ত। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ভয় ছড়াচ্ছে বিষাক্ত আগাছা পার্থেনিয়াম। এই আগাছা মানবদেহ এবং গবাদি পশুর নীরব ঘাতক। এর প্রভাবে কমে যায় ফসল উৎপাদন, খেলে মৃত্যুও হতে পারে গবাদি পশুর। দেশের সীমান্তবর্তী জেলাসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে আগাছাটি। এর বিস্তার রোধে পুড়িয়ে ফেলার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রতিনিধিদের সহায়তায় খুরশিদ আলম মুকুলের রিপোর্ট। রাস্তার দুপাশে সবুজ ঝোপ, নয়নাভিরাম দৃশ্য, প্রকৃতির শোভা বাড়িয়েছে পার্থেনিয়াম নামের এই আগাছা। হঠাৎ করে ধনিয়া পাতা ভেবেও ভুল হতে পারে। শোভা বাড়লেও আসলে এটি বিষাক্ত ও ক্ষতিকর আগাছা। ভয়ঙ্কর এই আগাছা ছড়িয়ে পড়েছে কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায়। পার্থেনিয়ামের বৈজ্ঞানিক নাম পার্থেনিয়াম হাইড্রোফোরাস। আগাছাটি এরই মধ্যে ভয় ধরিয়েছে বিশ্বব্যাপী। এটি মেক্সিকোর উদ্ভিদ হলেও ছড়িয়ে পড়েছে গোটা উপমহাদেশে। মারাত্মক ক্ষতিকর এই আগাছা চোখের সামনেই ছড়িয়ে পড়েছে রাস্তা, বাড়ির আঙিনা সহ ফসলের ক্ষেতে। এটি বেঁচে থাকে 3 থেকে 4 মাস। এর ক্ষতিকর দিক সম্পর্কে ধারণা নেই স্থানীয়দের। আমরা আগে কখনো এই আগাছা দেখিনি। এই আগাছাগুলো এখন বিভিন্ন জায়গায় রাস্তার দুই ধারে দেখতে পাই, বিভিন্ন জমিতে দেখতে পাই। 2-4 বছর আগেও মানুষ জানতো না এই গাছে এত ক্ষতি করে। 2000 সালে বন্যার সময় গাছাটা ভেসে এসেছে। এই গাছাটা প্রচুর ক্ষতিকর, আমাদের তো মাঠ সব ভরে গেল গাছরায়। বিশেষজ্ঞরা বলছেন, বিষাক্ত পার্থেনিয়াম কমিয়ে দিতে পারে ফসলের উৎপাদন, গবাদি পশুর জ্বর ও বদহজম সহ হতে পারে মৃত্যু। শুধু পশুই নয়, আগাছাটির সংস্পর্শে আসা মানুষেরও ঘন ঘন জ্বর, অসহ্য মাথা ব্যথা ও উচ্চ রক্তচাপে ভুগতে থাকেন। ঘটতে পারে মৃত্যু। আমরাই না, শুধু আমাদের গৃহপালিত যে সমস্ত পশু আছে, বিশেষ করে ছাগল, ভেড়া, গরু, মহিষ, এগুলাও এটার হুমকির সম্মুখীন হচ্ছে এবং সম্মুখীন হবে। এসেছে উত্তর আমেরিকার বিভিন্ন ধরনের ফসলি বীজের মাধ্যমে
এবং এটা ফসলের মধ্যে যদি ছড়িয়ে পড়ে তাহলে মানুষের জন্য খুবই ক্ষতিকর হয়ে দাঁড়াবে। এর ফুলের রেণু বাতাসে ছড়িয়ে পড়ে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে পৌঁছতে পারে, যা থেকে শ্বাসকষ্ট, চর্মরোগ, অ্যালার্জি ও হাঁপানির ঝুঁকি থাকে। বিশেষ করে ত্বকে যদি এটা সংস্পর্শে আসে তাহলে সেই এলাকায় হয়তো আর্টিকেরিয়া বলি আমরা, মেডিকেল টার্মটা হলো আর্টিকেরিয়া। এর বিস্তার রোধে আগাছায় বীজ আসার আগেই কেটে মাটিতে পুঁতে ধ্বংস করার পরামর্শ কৃষি বিশেষজ্ঞদের। বীজ আসার আগে এটা কেটে এটা পুড়িয়ে ফেলেন বা এটা পচিয়ে, যাতে এটা বীজ উৎপাদন না করতে পারে, কারণ বীজটা ছড়িয়ে এটা ছড়াবে। পার্থেনিয়ামের ক্ষতিকর দিক সম্পর্কে আরো সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। নিচ্ছি আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ব্যাপক দরপতনে কবলে পুঁজিবাজার, পরিকল্পিতভাবেই অস্থিরতা সৃষ্টির অভিযোগ। আবার আমন্ত্রণ রাত 11টায় 21 সংবাদে। ব্যাপক দরপতনে কবলে দেশের পুঁজিবাজার। বাজেটে মূলধনী মুনাফার ওপর করারোপের গুজব এবং সর্বোচ্চ 3% দর হ্রাসের সার্কিট ব্রেকারকে অজুহাত বানিয়ে সংঘবদ্ধ চক্র বাজারকে ফের অস্থির করে তুলেছে। এমন অভিযোগ তুলে বিশ্লেষকরা বলছেন, পরিকল্পিতভাবে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার কম দামে হাতিয়ে নেওয়ার পায়তারা করছে চক্রটি। মেহেদী হাসানের রিপোর্ট। এমনিতেই নড়বড়ে দেশের পুঁজিবাজার, বেশিরভাগ বিনিয়োগকারী পুঁজি রক্ষায় হিমশিম খাচ্ছেন। এমন বাস্তবতায় আসছে বাজেটে মূলধনী মুনাফা বা ক্যাপিটাল গেইনের উপর করারোপ হচ্ছে বলে গুঞ্জন ছড়িয়েছে, আর এতেই অস্থির পুঁজিবাজার। সাধারণ বিনিয়োগকারীরা বলছেন দেয়ালে পিঠ ঠেকে গেছে। বিনিয়োগকারীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স হলে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা যারা বড় অঙ্কের বিনিয়োগ করে থাকেন তারা বিনিয়োগ থেকে সরে যাবেন, সে কারণে বাজার পতন হচ্ছে। মাননীয় চেয়ারম্যান সাহেব বললেন যে গেইন ট্যাক্স মানে গেইনের উপর কোনো ট্যাক্স হবে না, তারপরেও এখন এটা নিয়ে আলোচনা। এটা খুবই সন্দেহজনক যে আসলে বাজারকে কোথায় নিয়ে যেতে চায় তারা। পাকিস্তানের আপনার মনে করেন যে তারা একরকম দেউলিয়া রাষ্ট্রের মতো হয়ে গেছে, তাদের রিজার্ভ অনেক তলানিতে, কিন্তু তারপরেও তাদের শেয়ার মার্কেট তো অনেক ভালো। কিন্তু আমাদেরটা এরকম কেন হচ্ছে? কাশি দিলে শেয়ার বাজার পড়ে যাচ্ছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, এখন অধিকাংশ বিনিয়োগকারী বাজার থেকে কোনো মুনাফাই তুলতে পারছেন না। সেক্ষেত্রে ক্যাপিটাল গেইনের উপর করারোপ হলে তাদের আতঙ্কিত হওয়ার কথা নয়। তবে বিষয়টিকে ইস্যু বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র ব্যাপক দরপতনের দিকে ঠেলে দিয়েছে বাজারকে। একটা প্রস্তাবনা, একটা আলোচনা, সেগুলোর উপর ভিত্তি করে এই যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এক ধরনের প্যানিক ছড়ায় দিচ্ছে, আপনি তো নীল করে ফেলতে পারবেন না। আপনাকে কি করতে হবে? আপনাকে ট্যাক্স দিতেই হবে। যদি ট্যাক্স ইম্পোজ করে দিতেই হবে। তাহলে দিতে হলে তারা হয়তো এরকমও করতে পারে যে ডাউন করবো আমরা, পরে দেখা গেল জুন মাসে আগে আমরা আবার আপ করবো, করে ট্যাক্স সরকারেরটা দিয়ে দেবো, আমার প্রফিট হয়ে যাবে, মানুষের উপর দিয়ে সবগুলো, আমাদের কোনো ক্ষতি হলো না। এরই মধ্যে বাজারের শেয়ারের মূল্য হ্রাসের 3% নিম্নসীমা তুলে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে নেওয়ার দাবি তুলেছে একটি পক্ষ। এটিও সাধারণ বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে বর্তমান পরিস্থিতিতে 3% সার্কিট ব্রেকার তুলে নেওয়া হবে আত্মঘাতী। যদি আজকে 3% ডাউন সার্কিট তুলে দিত তাহলে প্রায় 250 পয়েন্ট পড়ে যেত, মানে 10% দিতেও যায় এই ধরনের নেগেটিভ খবরে। তাহলে এটা তো নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে বিভিন্ন কিছু জেনে বুঝেই তারা এটা করেছে। বাজারের এই সংকটে সুবিধাভোগী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অগ্রহণযোগ্য আচরণ করছে বলেও মত বিশ্লেষকদের। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছে তারা ফেল করেছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ব্যবসা বাণিজ্যের সংবাদ। কার্যক্রম শুরু করেছে সোশ্যাল ইসলামী ব্যাংকের আরও 10টি নতুন উপশাখা। উপশাখাগুলো উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর আলম। উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরকনুল্লাহ ও হাবিবুর রহমান, ব্রাঞ্চেস কন্ট্রোল বিভাগের প্রধান জয়নাল আবেদিন, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স প্রধান হাবিবুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপশাখাগুলো হচ্ছে খাগড়াছড়ি গুইমারা, চট্টগ্রামের বারৈয়ারহাটের আবু তোরাব, বাকুলিয়ার খাজা রোড, লোহারগড়ার কানুরাম বাজার, নানুপুরের ইসলামিয়া বাজার, ফেনীর ফুলগাজীর ছাগলনায়া, মানিকগঞ্জ কুমিল্লার মুন্সিরহাটের হাড়ি সর্দার বাজার, হোমনার ঘাড়মোড়া বাজার এবং ঢাকার ইব্রাহিমপুর। বাংলাদেশের যুক্তরাষ্ট্র মিশন শুরু হচ্ছে কাল।
বিশ্বকাপের আয়োজক দেশের সাথে ৩ ম্যাচের টি-20 সিরিজের প্রথমটিতে বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামবে টাইগাররা। ইউএসএ কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার উদ্দেশ্যে এই সিরিজের খেলবে সাকিব মাহমুদুল্লাহরা। দিন তিনেক আগে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেছে বাংলাদেশ। একদিন বিশ্রাম নিয়ে শুরু করেছে অনুশীলন। প্রথম দিনই অনুশীলন জিম রানিংয়ে সীমাবদ্ধ থাকলেও দ্বিতীয় দিনে নির্ধারিত ভেন্যুতে ব্যাটে বলে ঘাম ঝরিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ক্রিকেটের ধুমধারাক্কা এই ইভেন্টের আগে ঝালিয়ে নেওয়ার সুযোগে প্রতি ম্যাচেই বড় জয় চায় বাংলাদেশ। এদিকে নিজেদের কন্ডিশনে ফায়দা লুটে বাংলাদেশের বিপক্ষে ভালো কিছুরই আশা করছে যুক্তরাষ্ট্র। সাকিব আল হাসান সবসময় সেরা পারফর্মার। এই বিশ্বকাপেও সাকিবের কাছ থেকে সেরা পারফরম্যান্স আশা করেন মাশরাফি বিন মুর্তজা। সাবেক এই টাইগার অধিনায়ক বলেন, টি-20 বিশ্বকাপেও ভালো করবে বাংলাদেশ। সাকিবকে নিয়ে আলাদা করে তো বলার কিছু নাই, সবসময় বেস্ট পারফরমেন্স সবাই আশা করবো থেকে। আমি অবশ্যই চাইবো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক, বাট রিয়েলিস্টিকলি ভাবতে হবে কেমন খেলছে ওখানে, উইকেট কেমন, কন্ডিশন কেমন, দল কেমন ফর্মে আছে, প্লেয়াররা কেমন খেলছে, সবকিছু মিলে হয়তোবা প্রথম রাউন্ড পার করে তারপর মনে হয় সুপার 8 হবে। তো প্রথম রাউন্ড পার করতে পারলে তখন একটা আইডিয়া হবে। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা 4বার শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। ওয়েস্ট হ্যামকে 3-1 গোলে হারানোর মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালো সিটিজেনরা। প্রিমিয়ার লিগের প্রথম দল হিসেবে অনন্য এই রেকর্ড এখন পেপ গার্দিওলা শিষ্যদের দখলে। ইউরোপ, আফ্রিকা ও এশিয়া মহাদেশের 12টি দেশের অংশগ্রহণে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির 4র্থ আসর। 23 মে থেকে ঢাকায় আসতে শুরু করবে অংশগ্রহণকারী দলগুলো। ইউরোপ থেকে পোল্যান্ড, আফ্রিকা মহাদেশ থেকে কেনিয়া ও উগান্ডা এবং এশিয়া থেকে অংশ নিচ্ছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এছাড়া ইরাক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল এবং শ্রীলঙ্কাও খেলবে এই টুর্নামেন্টে। সংবাদ সম্মেলনে কাবাডি ফেডারেশনের সভাপতি ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানান, জাতীয় খেলা কাবাডি উন্নয়নে এখন এমন টুর্নামেন্ট আরও আয়োজন করা হবে। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট রাইসি সহ 9 আরোহী নিহত, বিশ্বজুড়ে শোক। বঙ্গবন্ধু আন্তর্জাতিক শান্তি পদক প্রবর্তন করল সরকার, দেওয়া হবে 2025 সাল থেকে। রাজধানীতে চলবে ব্যাটারি চালিত রিকশা, প্রধানমন্ত্রীর নির্দেশ জানালেন ওবায়দুল কাদের। দ্বিতীয় ধাপে 156 উপজেলায় ভোটকাল, বর্জনের নামে সহিংসতা চালালে কঠোর ব্যবস্থা। এবার ডেঙ্গুর প্রাদুর্ভাব উদ্বেগজনক, গত বছরের চেয়ে দ্বিগুণ রোগী, বেড়েছে মৃত্যু হারও। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21 সাথেই থাকুন। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল।